হ্যালো ভিউয়ার, আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিকস ইম্পর্ট্যান্ট ফর দ্য নিউরোলজি স্টুডেন্ট এই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো আমাদের টপিক্সের বিষয়বস্তু হচ্ছে প্রেস, দ্যাট ইজ পোস্টিরিয়র রিভার্সিবল এনসেফালাইটিস সিনড্রোম। অ্যাকচুয়ালি কিন্তু কিছু ডিজিজ আছে যেগুলো আমাদের রুগী প্রথম থেকে আমরা জানবো যে এই ধরনের সাইন সিমটম বা কমপ্লেন্টের রুগী আসবে, তারপর আমরা সেটা এক্সামিনেশন করব, তারপর আমরা রেডি ফর্ম করব। কিন্তু এই কিছু আনকমন লাইক দিস দ্য প্রেস, আমরা কিন্তু প্রথমে যখন একটা রুগী আসবে আপনার কাছে হেডেক নিয়ে আসলো কিংবা সিজার নিয়ে আসলো কিংবা তার অল্টার কনসাসনেস কিংবা সেমি কনসাসনেস নিয়ে আসলো কিংবা ভিজুয়াল লস কিংবা অন্য কোনো ফোকাল সাইন পাইলেন, তখন আপনি চিন্তা করবেন যে কমন যে ডিডিগুলো আপনার আসবে যে এটা অন্য কোনো ইনফেক্টিভ এনসেফালাইটিসের জন্য হতে পারে, কিংবা স্ট্রোক নিয়ে আসতে পারে পেশেন্ট, কিংবা কোনো মেটাবলিক ডিরেঞ্জমেন্ট যার জন্য পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তো আপনার কিন্তু কমন ডিফারেন্সিয়ালগুলো আপনার মাথায় থাকবে, এই আনকমন ডিফারেন্সিয়াল কিন্তু আপনি চিন্তা করবেন না। কিন্তু যখন আপনি দেখবেন যে না এমআরআই দিচ্ছেন কিংবা অন্য কোনো ইমেজিং করতে দিচ্ছেন, তখন নতুন একটা ফাইন্ডিং পেলেন যেটা আপনার কিন্তু প্রিভিয়াস যে ডিডিগুলো আপনি তৈরি করছেন তার সাথে এটা মিলতেছে না, তখনই কিন্তু আপনার মাথায় প্রেস আসবে। আর তার জন্য পেশেন্টের একটা প্রেসিপিটিং কিংবা প্রিডিসপোজিং একটা ফ্যাক্টর থাকে, যেটার হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। সাধারণত পেশেন্ট আগে হাইপারটেনশন থাকতে পারে, পেশেন্টের কোনো রেনাল ট্রান্সপ্লান্ট কিংবা সেই ধরনের কোনো টেক্টোনিমাস এই ধরনের কোনো ড্রাগস খাইতে পারে, আগে একটা অটোমিউন ডিজিজ এটা থাকতে পারে। তো একটা প্রেসিপিটিং ফ্যাক্টর থাকবে। তো চলেন যাই আমরা দেখি কী আছে ভিতরে। তো প্রথমে আমরা যদি ডেফিনেশনে আসছি, তাহলে আমরা দেখতে পারবো যে পোস্টিরিয়র রিভার্সিবল এনসেফালাইটিস সিনড্রোম ইজ এ ক্লিনিকো রেডিওলজিক্যাল সিনড্রোম। শুধুমাত্র কিন্তু ক্লিনিক্যালি আপনি এটা সাসপেক্ট করতে পারবেন না, ক্লিনিক্যালি আপনি ধারণা করতে পারেন কিন্তু আনকমন ধারণা আপনার মাথায় কম আসবে। কিন্তু যখনই আপনি রেডিওলজি পেয়ে যাবেন এবং ক্লিনিক্যালের সাথে মিলাবেন, তখন কিন্তু আপনার এই মাথায় প্রেস আসবে। তো ক্যারেক্টারাইজ বাই হেডেক, সিজার, অল্টার মেন্টাল স্ট্যাটাস অ্যান্ড ভিজুয়াল লস, অ্যান্ড underlying pathology is white matter vasogenic edema affecting mainly the posterior occipital and parietal lobes of the brain predominantly. তা আদার এরিয়াও হতে পারে, কিন্তু এটা মেনলি আপনার কোথায় হবে? অক্সিপিটাল অ্যান্ড প্যারেট অক্সিপিটাল দিয়ে দেবে অ্যান্ড প্যারেটাল লোবে। তো প্যাথোফিজিওলজির মধ্যে যদি আমরা আসি, এখানে কি হয় প্রেসে সাধারণত যে একটা এন্ডোথেলিয়াল ইনজুরি হয়, এন্ডোথেলিয়াল ইনজুরি হবে। এটা কিছু জন্য হতে পারে, এটা কিন্তু আসলে এই যে হাই ব্লাড প্রেশার যেটা আপনার ভেসেল দিয়ে যাচ্ছে, ল্যাটারাল ওয়ালে চাপ দিচ্ছে, তার জন্য হতে পারে যে এন্ডোথেলিয়ামটা ইনজুরি হচ্ছে। কিংবা যদি কোনো কারণে সাইটোকাইন বেশি তৈরি হয়, যে সাইটোকাইনটা আপনার এন্ডোথেলিয়ামকে ইনজুরি করবে, তাহলে এর জন্য কী হবে? আপনার আলটিমেটলি আমাদের যে ব্লাড এবং ব্রেনের বেরিয়ার আছে, ব্লাড ব্রেন বেরিয়াম তো আপনারা জানেন যে এন্ডোথেলিয়াম থাকে, বেজমেন্ট মেমব্রেন থাকে, তারপরে আপনার হলে যে সে সাপোর্টিং সেল আছে, অ্যাস্ট্রোসাইট কিংবা আদার যে সাপোর্টিং সেল, তাদের একটা বেজমেন্ট মেমব্রেন থাকে। তো ইউজুয়ালি ব্লাড কিন্তু ব্রেনে সরাসরি ঢুকতে পারে না এই ব্যারিয়ার জন্য। তাহলে যদি কোনো কারণে এই ব্লাড ব্রেন বেরিয়ার নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ব্লাড ভেন প্যারানগ্রামের ভিতরে ঢুকে যাবে। তাহলে কী হবে? এখানে যেহেতু আমাদের এন্ডোথেলিয়ামটা এখানে টিয়ার আপ হয়ে যাচ্ছে, এন্ডোথেলিয়াম টিয়ার আপের জন্য আমরা কী পাচ্ছি? এন্ডোথেলিয়ামের টিয়ার আপের জন্য আমরা কিন্তু যদি এখানে এন্ডোথেলিয়াম থাকে, তাহলে এটা যদি টিয়ার আপ হয়ে যায়, তখন ব্লাডটা কী করবে? কী করে এই আমাদের যে প্যারেনগ্রাম আছে, প্যারেনগ্রামের ভিতরে ঢুকে যাবে। তো এখানে একটা গুড নিউজ হচ্ছে, প্রেস কিন্তু রিভার্সিবল বোথ ক্লিনিক্যালি অ্যান্ড রেডিওলজিক্যালি, অ্যান্ড প্রগনোসিস ইজ গুড। তো ইফ ইউ ক্যান ডায়াগনোজ দ্য প্রেস, it is very good for the patient because it has good prognosis
also it is reversible. এখন আমরা আসি প্যাথোফিজিওলজিতে। প্যাথোফিজিওলজিতে এখানে কী হয়? তো আমরা যে একটা হাইপার পারফিউশন হয়, যে কোনো কারণে আমাদের এখানে একটা ফিজিওলজিক্যাল একটা রুল, একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যদি কোনো কারণে আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বেড়ে যাক কিংবা কমে যাক, একটা অটো রেগুলেশন আছে, সবসময় পারফিউশনটা একটা মেনটেন হয়। কিন্তু যদি ফিজিওলজিক্যাল এই লিমিটটা ক্রস করে ফেলে, প্যাথোলজিটা অনেক বড় প্যাথোলজি হলো, তখন কিন্তু নর্মাল ফিজিওলজি আর কাজ করবে না। তাহলে যদি এই ফিজিওলজিটা আপনার নষ্ট হয়ে যায়, তখন কী হবে? এই পারফিউশন কিন্তু বেশি হবে, আলটিমেটলি আপনার ব্লাড ব্যারিয়ার ক্রস করে প্যারেনকাইমার ভিতরে ব্লাডটা ঢুকে যাবে। তো কখন হয় এটা? যে প্রেশার যদি হঠাৎ করে অনেক বেশি রাইজ করে, এটা একটা ফ্যাক্টর, যে হঠাৎ করে প্রেশার অনেক বেড়ে যাচ্ছে কিংবা সিভিয়ার প্রেশার হচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু এই অটো রেগুলেশনটা থাকবে না। আর আরেকটা কথা হলো যে পোস্টেরিয়র ব্রেন রিজনটা কেন অ্যাফেক্টেড হচ্ছে? কারণ এই পোস্টেরিয়র ব্রেন রিজনে আপনার এই সিম্প্যাথেটিক ইনারভেশনটা এখানে খুবই কম, যার জন্য ও কিন্তু আসলে বুঝতে পারে না যে আমার কতটুকু কন্ট্রোল করা দরকার। কারণ ও ওইভাবে আপনার পাঠাইতে পারে না, মেসেজটা পাঠাইতে পারে না যে ব্রেনে যে আমার কি পারফিউশন কম দাও কিংবা বেশি দাও। এই জন্য কিন্তু এই পোস্টেরিয়র রিজনটা বেশি এফেক্টেড হচ্ছে। তাহলে আরও কিছু আছে, যেমন আপনার ওল্ড এজে কিন্তু আর্টারির ওয়ালগুলো ওইভাবে যে ইলাস্টিক থাকে, ওইভাবে ইলাস্টিসিটি থাকে না, এই জন্য তারাও কিন্তু আপনার এই অটো রেগুলেশন ওইভাবে মেনটেন করতে পারে না। এখন আসেন আমরা যে কী কী কন্ডিশন থাকলে আমরা চিন্তা করবো, কিংবা প্রিডিসপোজিং কিছু ফ্যাক্টর আছে, যে কোমরবিড কন্ডিশন বা টিগারিং ফ্যাক্টর আমরা বলতে পারি, যে এই টিগারিং ফ্যাক্টরগুলো থাকলে আমাদের মাথায় একটু চিন্তা করবে বেশি, না এটা প্রেস হতে পারে। তো প্রথমে আসি আমরা যে প্রেগনেন্সি রিলেটেড কন্ডিশন। প্রেগনেন্সিতে কিন্তু আপনার এক্লামশিয়া হয়। এক্লামশিয়া তো আপনার জানেনই যে এখানে প্রেশার অনেক বেশি থাকবে, সাথে প্রোটিনিউরিয়া থাকে, সাথে পেশেন্টের আপনার কনভালশন থাকতে পারে, আর ওদিকে রেনাল আউটপুটটাও অলিগুরিয়া থাকতে পারে। তো এখানে আপনার হাইপারটেনশন ইম্পর্টেন্ট একটা কজ প্রেস হওয়ার জন্য। আরেকটা হচ্ছে হাইড্রেটেড মল। তো প্রেগনেন্টও লেডি, আপনার যদি মাথায় এমনি কোনো রুগী আসে যে না এটা প্রেগনেন্ট লেডি আসছে, যার অনেক বেশি প্রেশার আসছে, এখন সে নতুন করে হেডেক, কনভালশন কিংবা ডেলিরিয়াম নিয়ে আসছে, তখন আমরা ইনভেস্টিগেশন দিলেন, এমআরআই দিলেন, দেখলেন যে না সেখানে একটা হাইপারডেন্সিটি লিশন আছে, তখন কিন্তু আপনার মাথায় এটা চিন্তা করতে পারে যে না এটা প্রেস হতে পারে। আর মেডিকেল ইংলিশের মধ্যে আমাদের যেটা আছে, আই প্রিভিয়াসলি মেনশন ইট, the organ transplantation, kidney transplantation mainly, liver transplantation can also occur, but it is rare in our country. And thrombotic thrombocytopenia purpura. তো টিটিপিতে কী হয়? এই টিটিপিতে কিন্তু আপনার মেন জিনিসটা হয় মাইক্রোঅ্যানজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। তো এই যে ব্লাড ভেসেল ওয়ালগুলো থাকে, এর ভিতরে আপনার ক্লটগুলো জমে যায়। ক্লটগুলো জমে গেলে ওখান দিয়ে যে ব্লাড সেলগুলো, ওই লুমেনটা ন্যারো হয়ে যায়। লুমেন ন্যারো হওয়ার জন্য যে ব্লাড সেলগুলো যায়, সেখানে কিন্তু ব্লাড সেলের মেমব্রেনগুলো লস হয়, এবং ওয়াইড স্প্রেড আপনার যে এই যে ক্লটগুলো ফর্মেশন হচ্ছে, এটা কিন্তু অন্য অন্য জায়গায় পরবর্তীতে এম্বোলাই কিংবা ট্রান্সমিট হতে পারে। তো এখানেও এন্ডোথিলিয়াম ইনজুরি হয় টিটিপিতে, এই জন্য এটাও কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। তো এখানে কি স্টোন পারবো একই অবস্থা, এটা অটোইমিউন ডিজিজ। আদার অটোইমিউন ডিজিজ সাজ আস সিস্টেমিক লুপাস এরিথেমাটোসিস, স্ক্লেরোডার্মা, ওয়াগনার পলিআর্টারিওসা। তো যত অটোইমিউন ডিজিজ আছে, আইদার ইট ইজ প্রাইমারি অর সেকেন্ডারি, এখানে কিন্তু ভাস্কুলাইটিসের একটা চান্স থাকে। তো ভাস্কুলাইটিস হলে বেসেল ওয়াল ইনফ্লামেশন হবে, বেসেল লুমেন ন্যারোয়িং হয়ে যাবে, অটো রেগুলেশন মেনটেন হবে না, আলটিমেটলি ডিসরাপশন হওয়ার একটা চান্স থাকবে, এবং এই জন্য কিন্তু এটা প্রেসারের একটা রিস্ক ফ্যাক্টর। তারপরে ইনফ্লামেটরি কোনো কজ, যেমন সেপসিস তো নিজেই তার সাইটোকাইন, তার টক্সিন সাবস্টেন্স দ্বারা এন্ডোথেলিয়াম ইনজুরি করে। অ্যান্ড সাম ড্রাগস সাচ অ্যাজ অ্যালকোহল অ্যান্ড ড্রাগ উইথড্রল, সাম ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স সাচ অ্যাজ হাইপোম্যাগনেসিমিয়া, হাইপারক্যালসিমিয়া, হাইপারকোলেস্টেরোলেমিয়া, and renal failure. So
রোগী আসার পরে আপনি ইনভেস্টিগেশন দিলেন, তারপরে আপনি চিন্তা করলেন যে না এই রিস্ক ফ্যাক্টর যদি থাকে, যদি প্রেগন্যান্ট হয়, সাথে যদি তার ইক্লাম্পসিয়া থাকে কিংবা হার্টের টিউমার থাকে, ওদিকে কোনো যদি আগে কোনো অর্গান ট্রান্সপ্লান্ট থাকে কিংবা রেনাল ফেলোর থাকে, ওদিকে কানেকটিভ টিস্যু ডিজিজ মেনলি ভাস্কুলাইটিস যদি থাকে, পেশেন্টের যদি কিছু ব্লাড ডিসঅর্ডার সাজাস থ্রম্বোসাইটোপিনিয়া অর রেনাল বারবার আপনি যদি চিন্তা করেন, ওদিকে সেপ্টিসিমিয়ার যদি একটা হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু আমরা চিন্তা করবেন যে না এই পেশেন্টের প্রেস হওয়ার সম্ভাবনা আছে, এবং সব কিছু মিলিয়েই কিন্তু আপনাকে ডায়াগনোসিস করতে হবে। এখন আসি আমরা সাইন সিমটমে, যে কী কী সাইন সিমটম পেশেন্টে থাকবে। তো পেশেন্টের কিন্তু যেহেতু এখানে প্যারেনকামা ইঞ্জুরি হচ্ছে, এই জন্য এনসেফালোপ্যাথি আপনি পাবেন। তো এনসেফালোপ্যাথি আমাদের ব্রেনগুলো যে কাজ করে, আমাদের যে কনসাসনেস, এর জন্য কিন্তু আপনাদের সেরিব্রাল কর্টেক্স খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেরিব্রাল কর্টেক্স অ্যান্ড রেটিকুলার এন্ডোথেলিয়াম সিস্টেম, the cerebral cortex and its surrounding structure is very important. তাহলে আপনি কী পাবেন? আপনি এনসেফালোপ্যাথির আপনার ফিচার্স পাবেন, সাজাস কনফিউশন, সমলিনেন্স অ্যান্ড লেথার্জি টু কমা, এবং এটা কিন্তু আপনার 13 থেকে 90% কেসে পাওয়া যেতে পারে এনসেফালোপ্যাথি। সিজার ইজ অলসো ভেরি কমন, and a seizure can be in form of secondary generalized seizure, and sometimes it also present with status epilepticus. And যেহেতু এটা অক্সিপিটাল লোককে ধরে, এই জন্য আমরা ভিজুয়াল কিছু অ্যাবনর্মালিটি পাবো। পেশেন্ট আপনার ব্লারিং অফ ভিশন নিয়ে আসতে পারে, বলতে পারে যে না আমার চোখে দেখতে সমস্যা হচ্ছে, ভিজুয়াল নেগলেক্ট থাকতে পারে, এক চোখে আর দুই চোখে থাকতে পারে, এবং হোমোনিমাস ইমিয়ানোভিয়া থাকতে পারে। এটা কিন্তু পেশেন্ট বলবে না, এটা আমরা এক্সামিনেশন করে পাবো। ওদিকে ভিজুয়াল হ্যালুসিনেশন থাকতে পারে, এবং পেশেন্ট অনেক সময় ভিজুয়াল ব্লাইন্ডনেসও কমপ্লেন করতে পারে যে না আমি চোখে দেখি না, এবং এই ব্লাইন্ডনেসটা কিন্তু তার হলে রেটিনা কিংবা এই অপটিক টাক্ট এর সমস্যার জন্য না, এটা কিন্তু আসলে অক্সিপিটাল লোবে আপনার সমস্যা হচ্ছে, লোবই কাজ করতেছে না, এই জন্য কিন্তু ব্লাইন্ডনেস, এটাকে আমরা বলবো কর্টিক্যাল ব্লাইন্ডনেস। তারপর আমরা ফোকাল নিউরোলজিক্যাল সাইন পাইতে পারি, যেমন হেমিপ্যারেসিস কিংবা অ্যাপাসিয়া। তবে এটা সাধারণত একটু কম কমন, যেহেতু আপনার হলে ইন্টারনাল ক্যাপসুল থাকে সামনে এবং পিরামিডাল ট্যাক্ট এখানে পোস্টিরিয়র লোবে ধরার সম্ভাবনা কম, এই জন্যই কিন্তু পেশেন্টের আমরা হেমিপ্যারেসিস কিংবা অ্যাপাসিয়া খুব একটা চিন্তা করবো না। ওদিকে স্পাইনাল কর্ডকে ধরতে পারে, এই জন্য আমরা মাইলোপ্যাথিক সিমটম সাইনও পাইতে পারি। তো আমরা যদি আসি সামারাইজে যে সিমটমসগুলো কী হবে, আমরা এনসেফালোপ্যাথি পাইতে পারি, আমরা সিজার পাইতে পারি, আমরা হেডেক পাইতে পারি, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকতে পারে, ফোকাল নিউরোলজিক্যাল ডিফিসিট আমরা পেতে পারি। ওদিকে পেশেন্ট অনেক সময় স্ট্যাটাস নিয়েও আসতে পারে। তো স্ট্যাটাস নিয়ে আসলে কিন্তু আপনার মাথায় এটা থাকতে হবে, এটা চিন্তা করতে হবে, কারণ এটা কিন্তু আপনার এই প্রেস কিন্তু 5 থেকে 15% ক্ষেত্রে আপনার এইটা স্ট্যাটাস এপিলেপটিকাস করতে পারে। তো আমরা আগে বলছি যে আমরা প্রথমে পেশেন্টের সিমটম দেখব, তারপর এটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে কিনা, যে কোনো ইমিউনোসাপ্রেশন হিস্ট্রি আছে কিনা, কোনো অটোমিউন ডিজিজ আছে কিনা, এক্লামশিয়া আছে কিনা, তারপর আমরা এমআরআই করব। এই সব কিছু মিলিয়ে আমাদের ডায়াগনোসিস করতে হবে। তো এখানে একটা ফ্লোচার্ট দেখানো হয়েছে যে একটা পেশেন্ট আসলে আপনার যে অ্যাকুট নিউরোলজিক্যাল একটা সিমটম নিয়ে, যে পেশেন্টের সিজার আছে, এনসেফালোপ্যাথি আছে, কনফিউশন আছে, ওদিকে পেশেন্ট হেডেক আছে, ভিজুয়াল ডিস্টারবেন্স আছে। তো এটা পেশেন্টের আপনার সিমটম যে আপনি পাইলেন যে এই কমপ্লেন পেশেন্টের আছে, তখন আপনি রিস্ক ফ্যাক্টর চিন্তা করবেন যে না পেশেন্টের আমি হাই ব্লাড প্রেশার পাইছি, আগে থেকে হাই ব্লাড প্রেশার ছিল, পেশেন্টের আগে থেকে কিডনি ডিজিজ ছিল, রেনাল ফেলিয়ারের একটা হিস্ট্রি ছিল, কোনো ইমিউনোসাপ্রেশন ডাক পায়, সাজাস ট্যাক্টোনিমাস, পেশেন্টের একটা গাইনোকোলজিক্যাল একটা এক্লাম্পসিয়ার হিস্ট্রি আছে, আদার অটোমিউন ডিজিজ আছে, তাহলে আপনার মাথায় কিন্তু থাকবে যে না পেশেন্ট এই ধরনের একটা এনসেফালোপ্যাথি লাইক সিমটম নিয়ে আসছে, পেশেন্টের সিজার আছে, হেডেক আছে, তখন আপনি দেখলেন যে রিস্ক ফ্যাক্টর আছে, তখন আপনি ইমাজিং করতে গেলেন। ইমাজিংয়ে আপনি তখন বেরিয়ে দেখলেন যে না বাইলেটারাল ব্যাসোজেনিক ইডিমা আছে, কিংবা আপনার সাইটোজেনিক ইডিমা আছে, কিংবা এমআরআই নর্মালি আছে। নর্মাল থাকলে কিন্তু আপনার চিন্তা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনি দেখলেন যে এমআরআইতে ফাইটিং আছে, সেটা ব্যাসোজেনিক ইডিমা কিংবা সাইটোজেনিক ইডিমা যেটাই হোক, তখন আপনি রিস্ক ফ্যাক্টর এবং ক্লিনিক্যাল সিমটমের সাথে মিলিয়ে তখন আপনি চিন্তা করবেন। তো এখানে দেখেন সিটি স্ক্যানে কিন্তু হাইপোডেন্সিটি আছে, বাইল্যাটারাল, এটা কিন্তু বাইল্যাটারাল, কারণ যেহেতু আপনার এটা কোনো লোকালাইজ কোনো ডিজিজ না, এটা ব্লাড ভেসেলকে ধরে, ব্লাড ফ্লোকে ধরে,
এই জন্য কিন্তু এটা একসাথে দুই দিকেই যাবে। টিমার যদি হতো তাহলে একদিকে হতে পারতো, কিন্তু যেহেতু এটা ব্লাড ভেসেলের মাধ্যমে আপনার হয়ে যাচ্ছে, দুদিকে যেহেতু ব্লাড ভেসেল আছে এটা কিন্তু দু সাইডই হবে। তাহলে আমরা এটা কী পাবো? বাইল্যাটারাল পাবো। ইউনিল্যাটারাল হতে পারে, কিন্তু আমরা সেটা কিন্তু আমাদের মাথায় চিন্তা আসবে খুবই কম। তাহলে আমরা এখানে সিটি স্ক্যানে দেখতেছি যে কী আছে, এখানে একটা হাইপোডেন্সিটি আছে বাইল্যাটারাল, এটা কিন্তু বাইল্যাটারাল এবং প্যারাইটো অক্সিপিটাল রিলেশনে আছে। এবং এটা কিন্তু আপনার হলে ওয়াটার শেড যে এরিয়াগুলো আছে সেখানে কিন্তু বেশি হয়, কারণ এই ওয়াটার শেড এরিয়া হচ্ছে যে দুইটা বেসিলের মাঝখানের যে জায়গাটুকু, এটা নোম্যান্স ল্যান্ডের মতো। নোম্যান্স ল্যান্ড মানে যে আপনার হলে যে জায়গাটা দুইটা দেশের মাঝখানে আছে কিন্তু কারো না। তো দুইটা বেসেল, দুইটা ফিটিং বেসেল যে সাপ্লাই দিচ্ছে, তো ওরা যখন সাপ্লাই দেয় তখন সেন্ট্রালি দেয় বেশি, পেরিফেরিতে কম দেয়। পেরিফেরি রিজনটা কিন্তু এই ইস্কিমিয়ার জন্য প্রোন থাকে বেশি। তাহলে এই ওয়াটার শেড এরিয়াগুলো কিন্তু এখানে বেশি ইনভলভ হবে। তাহলে এখানে আমরা এই এমআরআইতে কী পাবো? আমরা এমআরআইতে T1 কিন্তু আমরা সিটি স্ক্যানের মতো হাইপার ইন্টেন্সিটি পাবো, এবং T2তে যে সেটা কী হয়ে যাবে? সেটা হাইপার ইন্টেন্সিটি দেবে। এখন আমাদের মেন কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু এখানে আপনার এডিসি সিকোয়েন্স। এই এডিসি সিকোয়েন্সে আমরা কী পাবো? এটা কিন্তু আমরা এই সিগন্যালটা ইনক্রিজ পাবো এডিসি সিকোয়েন্সে। এখানে কিন্তু DWI নর্মাল থাকবে, ইউজুয়ালি নর্মাল থাকবে, কিন্তু তাহলে আমরা কি এডিসি সিকোয়েন্সটা আমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট, যে এডিসি সিকোয়েন্স দ্বারা আমরা কী করবো? এই সিগন্যাল ইনক্রিজ পাবো এডিসি সিকোয়েন্সে। তাহলে এখানে দেখেন যে এমআরআইটা দেখানো হয়েছে, এটা হলো হেমিস্ফিরিক ওয়াটারশেড প্যাটার্ন। দুইটা হেমিস্ফিয়ারে আপনার যে ওয়াটারশেড এরিয়া আছে মেনলি আপনার হলে প্যারাইটাল এবং অক্সিপিটাল লোবের মাঝখানে অ্যারো দিয়ে কিন্তু এখানে দেখানো হয়েছে। দেখেন যে এখানে কিন্তু আপনার হলে হাইপার ইন্টেন্সিটি আছে। প্রথম ফিগারটা দেখেন, যেখানে কিন্তু আপনার হলে হাইপার ইন্টেন্সিটি আছে, দু সাইডই আছে, ঠিক আছে। পরেরগুলো আপনার দেখানো হয়েছে দেখেন অ্যারো দিয়ে, যে এখানে আপনার কিন্তু হাইপার ইন্টেন্সিটি রিলেশন আমরা পাচ্ছি। তাহলে আমরা কী পাচ্ছি? আমরা কিন্তু ওই ওয়াটার শেড এরিয়া বিটুইন দ্য অ্যান্টিরিয়র এবং পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি অ্যান্ড অলসো দ্য মিডল সেরিব্রাল আর্টারি। তাহলে এই তিনটা আর্টারির মাঝখানে যে ওয়াটার শেড এরিয়া আছে সেটা কিন্তু বেশি হয়। এটা কিন্তু ফ্রন্টালেও হতে পারে, ফ্রন্টাল যে হবে না তা না, ফ্রন্টালেও হতে পারে, অন্যান্য লোভে হতে পারে, কিন্তু মেন আপনার হলে প্যারাইটাল এবং অক্সিপিটাল লোভে বেশি কম। তাহলে এখানে দেখেন প্রথম যে এরিয়াটা সেখানে কিন্তু অক্সিপিটাল লোভে আপনার অক্সিপিটাল লোভে কিন্তু হাইপার ইন্টেন্সিটি আছে। তাহলে আমরা ফ্রন্টাল সার্কাসও কিন্তু পাইতে পারি, ফ্রন্টাল সার্কাসেও আমাদের আছে। দেখেন এই ফিগারটা, লাস্টের যে ফিগারটা আছে দেখেন, এখানে কিন্তু ফ্রন্টাল সার্কাসে আপনার বাইল্যাটারালি কিন্তু আছে, এবং অ্যাসামেট্রিকেও কিন্তু হতে পারে, ঠিক আছে। অ্যাসামেট্রিকের একদম কিন্তু আনকমন না, এখানে কিন্তু আপনার 27.9% ক্ষেত্রে অ্যাসামেট্রিক আপনার ইনভলভ হচ্ছে। এখানে প্রত্যেকটা ফিগারই দেখেন যে অ্যাসামেট্রিকে আমরা এটা কিন্তু পাইছি। সরি, তাহলে এখানে কিন্তু আপনার অ্যাসামেট্রিক আমরা পাইতে পারি, তাই না? অ্যাসামেট্রিক আমরা এখানে দেখেন প্রথম ফিগারটা শুধুমাত্র অক্সিপিটাল আছে, তারপরে সেকেন্ড ফিগারটা যে বি ফিগারটা আছে সেখানে আপনার শুধুমাত্র ফ্রন্টাল রাইট সাইডে আছে। তাহলে লাস্টেরটাও কিন্তু আপনার এখানে দেখাচ্ছে যে সাবকর্টিক্যাল স্ট্রাকচার আছে। তো অ্যাসামেট্রিক আমরাও পাইতে পারি, কিন্তু অ্যাসামেট্রিকে আসলে কিন্তু আমরা চিন্তাটা খুবই কম হবে, কারণ এই অ্যাসামেট্রিক অন্য কারণে অনেক হাজার কারণ আছে যে জন্য অ্যাসামেট্রিক আমরা পাইতে পারি। তাহলে আমরা অনেক ক্ষেত্রে হেমোরেজও পেতে পারি, যে ইস্কিমিয়া হয়েছে আপনার ওই ব্যাসোজেনিক এডিমা হয়েছে, সেখানে কিন্তু আপনার এন্ডোথেলিয়াম ইনজুরি হয়েছে, তো সেখান থেকে ব্লাডও আপনার যেতে পারে। তো আমরা ইন্টারপ্যারেনকাইমাল হেমোরেজও পেতে পারি, এবং আমরা সেক্ষেত্রে সালকাই মেনলি সালকাই সাবাই হেমোরেজ আমরা পেতে পারি। তো এখানে কিন্তু দেখাইছে দেখেন এই ফিগারটায় যে এখানে ইন্টারসেরেব্রাল হেমোরেজ হচ্ছে, ইন্টারপ্যারেনকাইমাল হেমোরেজ হচ্ছে। তো লাস্টের ফিগারটাও দেখেন, এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে। তো রেডিওলজিক্যাল এভিডেন্সগুলো আমরা অনেকভাবেই পেতে পারি, আমরা এটা বাইল্যাটারাল পাইতে পারি, আমরা অ্যাসামেট্রিক পেতে পারি, আমরা কনফ্লুয়েন্ট পাইতে পারি, আমরা গ্রেমেটারে পাইতে পারি, আমরা পোস্টিরিয়র অ্যান্টিরিয়র সার্কুলেশনের মাঝখানে পেতে পারি, অক্সিপিটালে পাইতে পারি, প্যারাটালে পাইতে পারি, ফ্রন্টালে পাইতে পারি, টেম্পোরালে পাইতে পারি, বেনিস্টেম সেরিবেলাম ব্যাজন গ্যাংলে। তো এগুলো কিন্তু খুবই আনকমন, বেনিস্টেম সেরিবেলাম ব্যাজন গ্যাংলে এখানে কিন্তু খুবই আনকমন, দেখছেন। তাহলে মেনলি আমরা বাইল্যাটারাল পাবো, আমরা প্যারাইটো অক্সিপিটাল জাংশনে পাবো, পোস্টিরিয়র প্যারাটালে পাইতে পারি, আমরা ওয়াটারশেড এরিয়াগুলো বেশি করে ভালো করে খেয়াল পাবো। তো এটাই হচ্ছে আমাদের এমআরআই ফাইন্ডিংস।
তাহলে এখানে দেখেন একদম কিন্তু জক্সিপিটাল প্যারাইটাল আমরা 98% ক্ষেত্রে পাচ্ছি, ফ্রন্টাল লোবেও আমরা অনেক পাওয়া যায়, ঠিক আছে। তারপরে ওইদিকে আমরা যদি ইনফিরিয়র টেম্পোরাল কিংবা অক্সিপিটাল 40% পাবো। সেরেবেলামে কমন, সেরেবেলামে অত বেশি কমন না, কিন্তু 32% ক্ষেত্রে আমরা পাইতে পারি। তাহলে আমরা কি কি আমাদের ডিডি রাখবো, যে কী কী ডিফারেন্সিয়াল হতে পারে, আমরা কি আর কি চিন্তা করবো। তো প্রথমেই আমাদের মাথায় যেটা আসে যে ইনফেকশাস এনসেফালাইটিস কিনা। তো এই ইনফেকশনে আমরা প্রথমেই আমরা কীভাবে এখানেই করবো, এখানে কিন্তু ফিভার থাকবে না। তাহলে ইনফেকশাস যদি একটা এনসেফালাইটিস হয়, পেশেন্টের ফিভারটা কমন, যদিও ফিভার ছাড়া হতে পারে, কিন্তু ফিভারটা আমাদের মাথায় প্রথমে চিন্তা করবে যে একটা পেশেন্টের ফিভার নিয়ে আসলো, তখন আমরা ইনফেক্টিভ এনসেফালাইটিস হিসেবে আমরা সেটা চিন্তা করবো, মেনিনজাইটিস হিসেবে চিন্তা করবো। কিন্তু তাহলে আমরা যদি একটা ইনফেক্টিভ এনসেফালাইটিস কিংবা মেনিনজাইটিসের পেশেন্ট হয়, তখন কিন্তু তার সিবিসি আমরা কী পাবো, আমরা কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট বেশি পাবো, সিএসিপি প্লিসাইটিস পাওয়া যায়। আর আমরা যদিও বাংলাদেশে কালচার অতটা আপনার সিগনিফিক্যান্ট কোনো কিছু না, কারণ পজিটিভ আর যে কোনো ফ্লুইডই আপনার কালচার সেন্সিটিভিটি খুবই আনকমন, 5%, 5 থেকে 15% ক্ষেত্রে আপনার ফ্লুইডের থেকে আপনার কালচার পজিটিভিটি পাইতে পারেন। আর পিসিআর তো খুব একটা করা হয় না আমাদের দেশে হিসেবে, তো পিসিআর করে আপনার মাইক্রোঅর্গানিজম দেখেও কিন্তু ডায়াগনোসিস করতে পারেন। আর মেনলি যে আমরা যে ইমাজিংয়ে যেটা দেখবো সেটা কিন্তু ইউনিলেটারাল, যদি ইনফেক্টিভ কজ হয় সাধারণত ইউনিলেটারাল থাকবে, এবং টেম্পোরাল লোবে কিন্তু একটা ওদের একটা অ্যাফিনিটি থাকে টেম্পোরাল লোবের প্রতি। তাহলে আপনার এইভাবে ইনফেক্টিভ এনকেফালাইটিসের সাথে আপনি পার্থক্য করবেন। এখন আসলে অটোইমিউনো যদিও বাইরের দেশে খুবই কমন, আমাদের দেশে অটোইমিউনো ডিজিজ কিন্তু খুব একটা কমন না। আর আমরা সবচেয়ে বড় সমস্যা হলো কি, এই অটোইমিউনো ডিজিজ কিন্তু আমরা মাথার মধ্যে রাখি না। তবে আমাদের অটোইমিউন ডিজিজ মাথায় রাখতে হবে, যদি পেশেন্টের ওইভাবে কোনো কানেক্টিভ ডিজিজের হিস্ট্রি থাকে। মেনলি এসিলিটি আমাদের দেশে কমন, অ্যান্টিফসফোলিটিস সিনড্রোম তার পার্ট হিসেবে থাকতে পারে। তো এইভাবে যদি কোনো পেশেন্ট আপনার হলো জয়েন্ট পেন, তার মর্নিং স্টিফনেস কিংবা র্যাশ, স্কিন র্যাশ কিংবা পিটাল লস, মাউথ আলসার, হেয়ার লস, এই ধরনের কোনো হিস্ট্রি নিয়ে আসে, তখন আপনার এসিলিটা মাথায় থাকবে, এবং সেই অনুযায়ী আপনার আদার অটোইমিউন ডিজিজের আপনার একটা বিস্তারিত একটা হিস্ট্রি নেবেন। তাহলে অটোইমিউন ডিজিজটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা হলো প্যারানিওপ্লাস্টিক, এটা কিন্তু ওল্ড এজে কমন। প্যারানিওপ্লাস্টিক যেটা প্রাইমারি ম্যালিগনেন্সি আসছে, তার জন্য আপনার হলে এই প্যারানিওপ্লাস্টিক প্রেজেন্টেশন হচ্ছে, কিংবা এই ম্যালিগনেন্সির জন্য কিন্তু অটোইমিউন এনকেফালাইটিস আপনি পেতে পারেন। তাহলে ম্যালিগনেন্সি কী ম্যালিগনেন্সি আপনার কমন, ওইদিকে বঙ্কিয়াল ম্যালিগনেন্সি, ওইদিকে আপনার ওভারিয়ান ম্যালিগনেন্সি, ওইদিকে স্কিনে মেলানোমা। তো এই ধরনের ম্যালিগনেন্সির জন্য কিন্তু আপনার অটোইমিউন এনকেফালাইটিস হতে পারে। তাহলে আমরা অটোইমিউন ডিজিজের জন্য একটা পেতে পারি, আবার কিন্তু ম্যালিগনেন্সির জন্য আপনার অটোইমিউন এনকেফালাইটিস পেতে পারেন, কিংবা ম্যালিগনেন্সির জন্য আপনার প্লাস্টিক এনকেফালাইটিসও পাইতে পারেন। তো এখানে সাধারণত যদি ম্যালিগনেন্সির জন্য হয়, তাহলে কিন্তু আমরা টিমার মার্কারগুলো দেখব, এবং কি অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিবডি পাওয়া যায়। তো আমরা সেটা বিস্তারিত আরেকদিন আলোচনা করব যে কী কী অ্যান্টিবডি কমনলি করা হয়। তাহলে আপনি এই ম্যালিগনেন্সির জন্য কিন্তু দুইভাবেই প্রেজেন্ট করতে পারে ম্যালিগনেন্সি, একটা হলো অটোইমিউন এনকেফালাইটিস হিসেবে প্রেজেন্ট করতে পারে, বা প্যারানিওপ্লাস্টিক এনকেফালাইটিস হিসেবে প্রেজেন্ট করতে পারে। এখানে আপনি ইউনিল্যাটারাল সাধারণত বেশি পাবেন। তো প্রেসের সাথে কিন্তু অন্যগুলো মেন পার্থক্যই কিন্তু এই ইউনিল্যাটারাল বাইল্যাটারাল, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। তো টিমার কিন্তু সরাসরি নিজেও ব্রেনে মেটাসিস হতে পারে, কিংবা প্রাইমারি কিংবা সেকেন্ডারি যে টিমারই হোক, সেই টিমারে কিন্তু নিজেই এটা একটা ডিডি। তো টিমারের সাধারণত যেটা আমরা একটা কনিক হিস্ট্রি পাবো, সাবাকেট কনিক হিস্ট্রি, একটা সোলি প্রোগ্রেসিভ থাকবে। একটা ম্যালিগনেন্ট টিমারের প্রাইমারি যে আপনার অর্গান ধরছে, সেই অর্গানের একটা আপনি হিস্ট্রি পেতে পারেন, যে ফোকাল যে একটা হিস্ট্রি সেটা পেতে পারেন, যে কোন অর্গান ধরছে তার অনুযায়ী। একটা ওয়েট লস থাকতে পারে পেশেন্টের, সিএসএফ আপনার মেমোরিটি পেতে পারেন, প্রোটিনটা বেশি পেতে পারেন। আর অ্যাবসেন্স অফ ক্লিনিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল রেজলিউশন, তাহলে এখানে কিন্তু প্রেস কিন্তু আপনার যখন চিকিৎসা দিবেন তখন কিন্তু ভালো হয়ে যাবে এবং রিভার্সিবল হবে। আপনার বোধ ক্লিনিক্যালি পেশেন্ট ইম্প্রুভ করবে, এবং আপনার কী হবে যে রেডিওলজিক্যালিটি আপনার শ্যাডোটা আস্তে আস্তে নাই হয়ে যাবে। কিন্তু এই ম্যালিগনেন্সি কিন্তু শ্যাডো থেকেই যাবে। তো প্রেসের চিকিৎসা দিলেন, আপনি একটা প্রেস হিসেবে সাসপেক্ট করলেন, প্রেসের চিকিৎসা করলেন, 3 মাস পরে দেখলেন একটা এমআরআই করে আগের মতোই তার ফাইন্ডিংস আছে, কিংবা আগের সে বাড়ছে, তখন কিন্তু আপনার এই ম্যালিগনেন্সিতে মাথায় আসতে হবে যে না, এটা ম্যালিগনেন্সি হতে পারে। ম্যালিগনেন্সি সাধারণত ইউনিলেটারাল হয়, তবে মাল্টিপল জায়গায় ম্যালিগনেন্সি কিন্তু থাকতে পারে, মাল্টিপল ফোকাল সাইন কিন্তু ম্যালিগনেন্সি আমরা পেতে পারি। ভাস্কুলাইটিস আমরা অলরেডি এটা
ভাস্কুলাইটিস প্রাইমারি কারণ হতে পারে, সেকেন্ডারি কারণ হতে পারে, সেকেন্ডারি মোস্ট কমন এসএলই এপিএস। আরেকটা নিয়ে আমাদের হলে প্রোগ্রেসিভ মাল্টিপোকাল লিউকোএনসেফালোপ্যাথি। এটা কিন্তু আসলে হোয়াইট ম্যাটারের ডিজিজ। যে হোয়াইট ম্যাটার যে অ্যাস্টোসাইট গ্রাউন্ড সাবস্টেন্স দিয়ে তৈরি হয়, এই গ্রাউন্ড সাবস্টেন্স তৈরির জন্য বিভিন্ন এনজাইম লাগে, সেই এনজাইমগুলো এখানে অ্যাবসেন্ট থাকে। তো বিভিন্ন ধরনের আপনার হলে মাল্টিপোকাল লিউকোএনসেফালোপ্যাথি আছে। এটাও কিন্তু আসলে ইউনিল্যাটারাল পাওয়া যায়, আর একটা এটাও কিন্তু সাবাকেট টু কর্নি লাইক টিমার। তো আমরা এখানে একটা কর্নিসিটি পাবো, কিন্তু প্রেস কিন্তু ক্রনিসিটি নিয়ে আসবে না। এর মধ্যে যদি আপনি চিকিৎসা না দেন তাহলে মূল্যবোধ। আর একটা আমাদের অসমোটিক ডিমালেশন সিন্ড্রোম, এটা ডিডি হিসেবে আসবে। এটা যখন আপনার একটা পেশেন্ট হাইপোনেট্রিমে থাকে, আপনি র্যাপিড কারেকশন করতে যাবেন, তখন কিন্তু এই অসমোটিক ডিমালেশন সিন্ড্রোম ডেভেলপ করে। এবং অসমোটিক ডিমালেশন সিন্ড্রোম কিন্তু এই প্যারেটো অক্সিপিটাল জন্য এটা কিন্তু কমন না। আর এখানে একটা পন্টাইন সিগন্যাল পাবেন, ব্যাডউইং শেপ। ব্যাডউইং শেপে আমরা পন্টাইন নামটাই তো আপনার আগে যেটা ছিল, তাহলে এখন অসমোটিক ডিমালেশন সিন্ড্রোম। তাহলে এখানে কিন্তু মেনলি আপনি পন্সে একটা কী পাবেন, ব্যাডউইং শেপে পাবেন। আর এখানে আপনি পাচ্ছেন কোথায়, প্যারেটো অক্সিপিটাল লোবে। তাহলে দুইটার জায়গায় কিন্তু আলাদা। তো তখনই আপনার চিন্তা করতে হবে, তাহলে একটা ডিডি হিসেবে আসতে পারে, যেহেতু ক্লিনিক্যাল প্রেজেন্টেশন সেম। তাহলে ওদিকে আমরা অ্যাডেম হতে পারে। অ্যাডেম সাধারণত বাচ্চাদের একটা ভাইরাল কিংবা ব্যাকটেরিয়াল কিংবা পোস্ট ভ্যাকসিনেশন দেওয়ার পরে কমন। তো এটাই আসলে ইয়াং এজে হয়। তো সাধারণত আমরা ইনফ্রাটেন্টোরিয়াল রিজনে যদি আমরা পাই, সিমেট্রিক্যাল পাইতে পারি অ্যাডেমের ক্ষেত্রে, কিন্তু সুপ্রাটেন্টোরিয়াল গেলে সাধারণত কিন্তু অ্যাসামেট্রিক্যাল হয়। এখানে কিন্তু বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, সুপ্রাটেন্টোরিয়ালটা আনলাইকলি। ওদিকে টক্সিক লিউকোএনসেফালোপ্যাথি হতে পারে, সেক্ষেত্রে আপনারা একটা ড্রাগস অ্যাবিউজের একটা হিস্ট্রি পেতে পারেন। ওদিকে আপনার একটা টক্সিন স্ক্রিন করে দেখলেন যে তার কোনো টক্সিন সাবস্টেন্স ইনটেকের কোনো হিস্ট্রি আছে কিনা। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলে এই স্পেকট্রোস্কোপি। তাহলে ম্যাগনেটিক রেজোন্যান্স স্পেকট্রোস্কোপি আমরা করব। যদি আমরা কোনো টক্সিক কজ চিন্তা করে থাকি, তাহলে আমরা স্পেকট্রোস্কোপি করব। সেখানে কিন্তু আমরা কী পাবো, এই স্পেকট্রোস্কোপি কিন্তু দেখা হয় যেটা, যে স্পাইক দেখা হয় বিভিন্ন, যে কোনটা কতটুকু বাড়ছে, তাই না। সাধারণত আমরা ক্রিয়েটিন দেখি, ল্যাকটেট দেখি, এনএসিটাইল অ্যাসপারটেট দেখি। তো এখানে আর অনেকগুলো দেখা হয়, কিন্তু ইম্পর্টেন্ট এই কয়টি। তাহলে এই স্পেকট্রোস্কোপিতে আমরা যে স্পাইকগুলো দেখবো, এখানে কিন্তু ল্যাকটেটের স্পাইকটা কী থাকবে, বেশি থাকবে, তাই না। আর একটা কী থাকবে, এনএসিটাইল অ্যাসপারেট কনসেন্ট্রেশনের স্পাইকটা থাকবে কম। তখন কিন্তু আমরা টক্সিক লিউকোএনসেফালোপ্যাথির সাথে আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে আরেকটা ডিডি কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ডিডি, সেটা হচ্ছে রিভার্সিবল সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশন সিনড্রোম। এখানে আপনার নাম দিয়েই বুঝতে পারতেছেন যেখানে কি ভ্যাসোকনস্ট্রিকশন হবে, ভেসেলগুলো আপনার হলে হঠাৎ করে ন্যারিং হয়ে যাবে। ন্যারিং হলে তখন আমরা কী পাবো, তখন কিন্তু আপনার হলে থান্ডার ক্লাব এটা হেঁটে গেলে পাবো। তো সাবারেক্টাল হেমারেজের কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিডি হচ্ছে এই রিভার্সিবল সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশন সিনড্রোম। তাহলে এই যে প্রেসটা কিন্তু আপনার হলে কয়েক ঘন্টা এটা অ্যাগ্রেসিভ থাকে, প্রোগ্রেস করে, তারপরে কিন্তু আর ওইভাবে অ্যাগ্রেসিভ থাকে না। কিন্তু এই রিভার্সিবল সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশন সিনড্রোমটা কিন্তু তার যে সিকুলি, তার ডিজিজের যে সিকুলি, এটা কিন্তু কমপ্লিকেশনটা কয়েকদিন পর্যন্ত থাকতে পারে। কয়েকদিন পর্যন্ত এটা পরবর্তীতে আবার অ্যাকুট হতে পারে কিন্তু। তাহলে এটা কিন্তু প্রেসে আনলাইকলি। কিন্তু এটা কিন্তু মেন পার্থক্য না, আমরা মেন পার্থক্য করবো এখানে আমরা এমআরআই দিই। তাহলে এখানে আমরা কী পাবো, স্টিং অফ বিড অ্যাপিয়ারেন্স পাবো। এনজিওগ্রাফি যদি আমরা করি তাহলে কী পাবো, পুতির দানার মতো আমরা একটা, পুতির দানার মালার মতো আমরা একটা অ্যাপিয়ারেন্স পাবো। সেটাকে বলা হবে যে কি, স্ট্রিং অফ বিটস অ্যাপিয়ারেন্স অন এনজিওগ্রাফি। এটা আমরা পাবো কিসে, এটা পাবো কিন্তু আমরা হলে RCBSA পাবো। আর প্রেসের ফাইন্ডিংস তো আমরা অলরেডি ডিসকাস করছি। তাহলে এই মেনলি কিন্তু এমআরআই ফাইন্ডিং দিয়ে আপনাকে এই RCBS এর সাথে আপনার প্রেসের পার্থক্য করতে হবে।
আর দুটোর মধ্যে কিন্তু ওভারল্যাপই থাকতে পারে। এই প্রেসের সাথে কিন্তু আপনার হলে এই আরসিবিএসের কিন্তু ওভারল্যাপও আমরা 10% ক্ষেত্রে পাইতে পারি। এখন আসেন ট্রিটমেন্টের সাথে মেনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর ওদিকে আমরা কী করবো, অ্যান্টিহাইপারটেনসিভের জন্য আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ডাক দিব। আমরা প্রেশার ম্যানেজমেন্টের একটা গাইডলাইন আছে, ইউজুয়ালি 25% উইদিন ফার্স্ট ফিউ আওয়ার্স আমরা কমাবো মিন আর্টারি ব্লাড প্রেশারের। আন্ডারলাইং কজ যদি থাকে কিংবা প্রেসিপিটিং যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো আমরা কারেকশনের করবো, ট্রাই করবো। আর ওইদিকে আমরা উইথড্রল অফ অফেন্ডিং ড্রাগস মেডিকেশন, যদি কোনো মেডিকেশন পাই পেশেন্ট তাহলে মেডিকেশনটা কিন্তু আমরা উইথড্র করার চেষ্টা করবো। আর এক্লাম্পসিয়া যদি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সিজারিয়ান সেকশন করে বেবি ডেলিভারির চেষ্টা করতে পারি, কিংবা যদি পেশেন্টের লাইফ থ্রেটিং যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে কিন্তু টার্মিনেশনের কথাও চিন্তা করা লাগতে পারে। তাহলে এখানে একটা শর্টকাট ফ্লোচার্ট আছে, যে একটা পেশেন্ট আসলো, যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আছে, আপনি সিটি করলেন কিংবা এমআরআই করলেন, তখন আপনি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ফর্ম করবেন, আপনার রিস্ক ফ্যাক্টরগুলো চিন্তা করবেন। চিন্তা করার পরে যদি কোনো রিস্ক ফ্যাক্টর পান তাহলে রিস্ক ফ্যাক্টরের আপনার হলে কারেকশন করবেন। যদি দরকার পড়ে আমরা কী করব, আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করব, টক্সিক এজেন্টটা উইথড্রল করব, প্রিএক্লামসিয়ার ক্ষেত্রে আমরা সিজারেশন করতে পারি, ডায়ালাইসিস সিকিউরিটি পেশেন্টের ক্ষেত্রে ডায়ালাইসিস দিতে পারি, আমরা নিমোডিপিনও দিতে পারি। ওদিকে মেটাবলিক ডিস্টারবেন্সগুলো আমরা কারেকশন করব। আর পরবর্তীতে আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য কিন্তু আমরা ইজি কিংবা লাম্বার পাংচার, আদার ল্যাবরেটরি টেস্টও কিন্তু আমরা করতে পারি। আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখানে ইন্টারভেনাস অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি দিতে হবে। যে ল্যাবরেটরি দেওয়া হয় আমাদের দেশে, আমরা অন্যগুলো দিতে পারি। জিটিএন ইউজ করা হয় অনেক সময়, সোডিয়াম নাইট্রিক অক্সাইড ইউজুয়ালি আমাদের দেশে ইউজ করা হয় না। তারপরে আমরা কী করব, ওদিকে কিন্তু আমাদের অ্যান্টি কনভালসেন্ট দিতে হবে। সেটা আমরা বেঞ্জো দিতে পারি, ফেনোবারবিটল ইউজ করতে পারি, মিডাজোলাম দিতে পারি। যদি ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স থাকে সাথে হাইপোম্যাগনেসিমিয়া, সেটা কিন্তু কারেকশন করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ইন শর্ট, যে একটা পেশেন্ট আসলো আপনার প্রেস নিয়ে, ক্লিনিক্যাল সায়েন্স মার্কেটে পাইলেন, ইনভেস্টিগেশন করলেন, ডিডিগুলো এক্সক্লুড করলেন, ওদিকে এই রিস্ক ফ্যাক্টরগুলো আপনার চিন্তা করলেন যে কী কী রিস্ক ফ্যাক্টর আছে, তারপর সেই অনুযায়ী আপনি ডায়াগনোসিস করলেন। ডায়াগনোসিস করার পরে আপনার সিমটোমেটিক ম্যানেজমেন্ট দিলেন, এবং কি আপনার হাইপারটেনশন কন্ট্রোল করলেন, এবং যে আন্ডারলাইং যে আপনার কজগুলো আছে কজগুলোরও ম্যানেজমেন্ট দিলেন। তাহলে এই হচ্ছে ইন শর্ট অ্যাবাউট প্রেস। তো থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড ফর ইউর পেশেন্ট হিয়ারিং। আপনাদের যদি কোনো সাজেস্ট থাকে তাহলে বলতে পারেন। সো থ্যাংক ইউ অল।